এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহা। অতনুবাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত। অতনুবাবু, আপনার কাছ থেকে আমি যেটা বুঝতে চাইছিলাম যে এই যে অনেকগুলো কারণ জয়দীপ বাবুও বলছিলেন, সুন্দরবনের বাঘেদের ক্ষেত্রে নেচারটা কেমন বা তাদের খাদ্যাভ্যাস, এই যে বারবার তারা লোকালয়ে চলে আসছে, আপনার কি মনে হয় কারণ কি হতে পারে? সুন্দরবনের গ্রাম এবং জঙ্গল তারা একদম লাগোয়া এবং অনেক জায়গাতেই রয়েছে যে একটা সরু নদী হচ্ছে সুন্দরবনের জঙ্গলকে গ্রামের থেকে আলাদা করে দিয়েছে। মানে ইনফ্যাক্ট এই গ্রামগুলো এককালে সুন্দরবন জঙ্গলেরই অন্তর্ভুক্ত ছিল। প্রায় 200 বছর আগে এগুলোকে কেটে মনুষ্য বসতি করা হয়েছে। এখন এই সুন্দরবনে বাঘকে গ্রামে বেরিয়ে আসার এই ঘটনাটা, এটা কিন্তু অত্যন্ত সাধারণ ঘটনা। অনেক আজ থেকে বলবো যে 10-15 বছর আগেও তখন কিন্তু বাঘ অনেক বেশি জঙ্গল থেকে গ্রামে বেরিয়ে আসতো, কিন্তু তারপর থেকে যখন আমরা একটা জাল দেওয়া শুরু করলাম জঙ্গলের ধার দিয়ে, একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ক্রিয়েট করলাম, তখন দেখলাম যে জঙ্গল থেকে বাঘের বেরিয়ে আসার প্রবণতাটা কমছে। কারণ এই জঙ্গল থেকে বেরিয়ে আসার জন্য যেটা জয়দীপবাবু বললেন, যে অ্যাকচুয়ালি যেটা আমার অভিজ্ঞতা বলছে যে কোনো ক্ষেত্রেই কিন্তু বাঘ মানুষকে জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামে ঢুকে মানুষকে আক্রমণ করে না। মানে মানুষকে মেরেছে এরকম ঘটনা প্র্যাকটিক্যালি নেই, আনলেস ইট ইজ অ্যাক্সিডেন্টাল। আনলেস ইট ইজ অ্যাক্সিডেন্টাল। টাইগারকে ম্যান ইটার বলা হয়, এটা একটা বাঘের বদনাম করা। নো টাইগার ইজ এ ম্যান ইটার। মানুষ যেরকম সব খায়, বাঘেরাও সেরকম খাবার যদি না পায় তখন দরকার হলে তারা মাছ কাঁকড়াও খায়, আর যদি হরিণ শুয়োর পেয়ে গেল তো ভালো। সেটাও যদি জঙ্গলে কোনো কারণে শিকার করতে না পারে, ধরুন কোনো বাঘের বয়স হয়ে গেছে, চোখে ছানি পড়েছে, কোনো ক্যানাইন, দেয়ার আর ইনস্ট্যান্সেস যেখানে ক্যানাইনটা ভেঙে গেছে, ও শিকার ধরতে পারছে না, সেখানেও করে কি জঙ্গল থেকে বেরিয়েছে গোয়ালে হয় গরু, অনেক সময় না বাছুর অথবা কুকুর, এইসবগুলোকে ধরে খাওয়ার চেষ্টা করে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা যখন নিঃশব্দে গোয়ালের দিকে যাওয়ার চেষ্টা করছেন, মানুষজনের দিকে না গিয়ে, মানুষকে এড়িয়ে, সেই সময় হঠাৎ সামনে মানুষ পড়ে যাওয়াতে চেঁচামেচি করছে, তখন বাঘ ভয় পেয়ে গিয়ে নিজেকে বাঁচাবার জন্য অনেক সময় আক্রমণ করছে। সো প্রথমত বাঘকে ম্যানিটা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসার কারণ যে জঙ্গলে খাদ্য নেই সেটা বলা যাবে না, কিন্তু অনেক সময় তারা জঙ্গলে খাদ্য মানে খাবার শিকার করতে পারছে না। কিন্তু দেখুন, যদি আমরা দেখি পরপর কতগুলো ঘটনা, কুলটি, মইপিট এবং এক্ষেত্রে হচ্ছে উপেন্দ্রনগর, এই বছরে বেশ কয়েকটা অনেকবার ব্যাক টু ব্যাক হলো, কেন হচ্ছে তাহলে? কারণটা হচ্ছে যে এই বছরে আমরা দেখছি অবজার্ভ করে, স্পেশালি এই গত কয়েক মাস মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টা নর্মালি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসে। হয় কি অনেক সময় বাঘের প্রজননের সময় হয়তো বাঘ বাঘিনীকে চেস করছে, বাঘিনী তখন সাঁতরে একদিকে চলে আসছে। সেকেন্ড যেটা হয় যে ও যখন সাঁতরে নদী পার হচ্ছে, তখন দুটো জঙ্গলের দ্বীপ আর একটা জঙ্গলের দ্বীপ আর একটা মানুষের বসতি, এই দুটোর মধ্যে কিন্তু নদীর মধ্যে থেকে তফাৎ ধরা যায় না, কারণ দুটোতেই হচ্ছে প্র্যাকটিক্যালি জঙ্গলগুলো তৈরি হওয়া অথবা ন্যাচারালি তৈরি হয়েছে। যেমন ঠাকুরানের চরের কথা বললেন, এখানে এবারে যেটা হচ্ছে শীতলামপুরের জঙ্গলে, শীতলামপুরের গ্রামে যেটা ঢুকেছিল, ওটা ঠিক একদম মানে আমাদের ধনচি জঙ্গলের উল্টো দিকে, ঠাকুরান নদীর দুপাশে অবস্থিত। এখানে তারা অনেক সময় ভুল করে উঠে পড়ে। তৃতীয়ত যেটা হয় সেটা হচ্ছে যেটা বললাম যে অনেক সময় ওরা মানে খাবার সন্ধানে গ্রামে ঢুকতে পারে। তো এগুলো কোনোটাই আনইউজুয়াল নয়। এখন একমাত্র এর ফলে যেটা হচ্ছে সাধারণ মানুষ বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। আমি আসবো আপনার কাছে, এলাকার মানুষজন তাদের কিন্তু ভয় এখনো কাটেনি, যদিও বন দফতরের তরফ থেকে বলা হচ্ছে যে বাঘ জঙ্গলে চলে গিয়েছে। দেখুন, স্বস্তি তো মোটেই নয় স্যার। কি করে স্বস্তি হবে বলুন? ওর রেঞ্জ অফিসার বলছে যে বেরিয়ে গেছে, আমরা কি করে ভাববো যে ওটা বেরিয়ে গেছে? আমরা এখান থেকে রেঞ্জার সাহেব সমস্ত জিনিসপত্র নিয়ে ওদিকে চলে যাচ্ছে, স্টাফ সব ওদিকে চলে গেছে, এখানে গ্রামবাসীরা স্বস্তিতে থাকবে? আমরা গ্রামবাসীরা বাধ্য চিন্তাভাবনা করেছি দলবল নিয়ে এখানে 10-15 জন করে মশাল জ্বালিয়ে পাহারা দিয়ে থাকতে হবে। কি করে স্বস্তি পাবো? আমরা বুঝতে পারবো কি করে যে বেরিয়ে গেছে? বাঘ বেরিয়ে যায়নি, বাঘ এখনো আছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আতঙ্কে থাকি, আমরা কি করে এখানে থাকবো? আমাদের পরিষেবা চাই, এখানে আমাদের এখানে পাহারা দিতে হবে, আমরা কি করে এখানে থাকবো? অথবা দুটো প্রশ্ন উঠে এলো। এক হচ্ছে এই যে সত্যি মশাল জ্বালিয়ে চিৎকার করে কানাস্তারা পিটিয়ে, এর ফলে কি হিতে বিপরীত হচ্ছে? এক। দ্বিতীয়ত প্রচার এবং এই যে পাহারাদারের কথা বলছে তারা, যে নজরদারির প্রয়োজন রয়েছে, সত্যি এটা কতটা সম্ভব? দেখুন, এই সুন্দরবনে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামে ঢুকছে, এটা কিন্তু খুব আনইউজুয়াল নয়। সীতারামপুর অঞ্চলে ডেফিনেটলি অনেক কম ঢুকতো, তার কারণ হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনার যে বনের জঙ্গলগুলো আছে সেখানে কিন্তু বাঘের সংখ্যা অনেক কম টাইগার প্রজেক্টের তুলনায়। এখন এখানে আমি গ্রামবাসীদের বলবো যে আপনাদেরকে একটা ব্যাপারে আশ্বস্ত করব যে বাঘ কিন্তু কখনো আমরা দেখিনি, আমার এত দীর্ঘ অভিজ্ঞতায়, যে বাঘ বেরিয়ে এসে মানুষকে আক্রমণ করেছে, যদি মানুষ তাকে ঘিরে না ফেলে।
তা আপনারা ধৈর্য, বাঘ একবার বেরিয়ে গেছে যদি বলাও হয়, আবার বাঘ ভেতরে ঢুকতে পারে, তার জন্য আপনারা অ্যালার্ট থাকবেন, আপনাদের মানে সেই নজরটা থাকবে যাতে বাঘ বেরিয়ে কিনা দেখলেই আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেবেন, তারা তাদের ট্র্যাঙ্কুলাইজিং গান অথবা খাঁচা নিয়ে এসে ধরার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা এনশিওর করবেন, চেষ্টা করবেন যাতে বাঘকে কোনোভাবে বিরক্ত না করা হয়। ও যদি কোনো গরু কিংবা ছাগলকে ধরে জঙ্গলে কিন্তু চলে যাবে। সুতরাং বাঘকে ঘিরে ফেলে বাঘকে মানে সন্তুষ্ট করবে না, সেটা হলেই বরং আপনাদের রিস্কটা বেড়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে আপনাদের এটাও সাইকোলজিক্যালি এটা কিন্তু সমস্ত গ্রামগুলোতেই লোকেরা জানেন যে বাঘ বেরিয়ে এলে যদি একটু ধৈর্য ধরা যায়, 1 দিন 2 দিন ধৈর্য ধরা যায় এবং বন বিভাগকে খবর দেওয়া যায়, তাহলে কিন্তু বাঘকে ধরে নিয়ে তারা চলে যাবেন। এটা অনেক সময় বাঘ আর বাঘরোল এই দুটোর মধ্যে ফারাক করতে পারেন না মানুষ। অনেক তফাৎ আছে। বাঘরোল হচ্ছে ফিশিং ক্যাট, অনেক ছোট সাইজের, তার যে চেহারা তার সঙ্গে কিন্তু বাঘের অনেক তফাৎ আছে। বাঘ মানে বড়সড় প্রাণী, বাঘ আর বাঘরোলের মধ্যে সেটা করার কারণে বাঘের ছাপ দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে বাঘের পায়ের ছাপ। আচ্ছা, কিন্তু আপনি বলছেন বটে যে সাধারণ মানুষকে ধৈর্য ধরতে, কিন্তু এটা আতঙ্ক, ভয় এবং তারা রান্নাঘরে পর্যন্ত যেতে পারছেন না বলছেন। এমনও দেখা গেছে যে বাঘ মানুষের ভয়ে রান্নাঘরে গিয়ে আশ্রয় নিয়েছেন, তারপর তাকে বাঘকে ট্র্যাঙ্কুলাইজ করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর কেস রয়েছে এরকম। আমি বলবো যে গত 20 বছরে প্র্যাকটিক্যালি কোনো ক্ষেত্রে বাঘ কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে এসে মানুষকে নিজে আক্রমণ করে। এক্ষেত্রে আরেকটু সচেতনতার দরকার রয়েছে, প্রচারের দরকার রয়েছে। এই সাইডটাতে স্পেশালি আমাদের টাইগার প্রজেক্টের সাইডে প্রচুর প্রচার আছে। লোকজন, তারা গ্রামের লোকেরা জানেন যে এরকম হয় এবং তার জন্য কি করতে হবে। কিন্তু এই অংশটাতে বাঘের সংখ্যা গত কয়েক বছরে বেড়েছে, তার সঙ্গে সঙ্গে মানুষকেও কিন্তু সাবধান হতে হবে। আমি বলবো না যে ভয় পাবেন না, ভয় সবাই পাবে বাঘ থাকলে, কিন্তু বাঘকে চেস করবেন না, বাঘকে তাড়া করবেন না। আপনারা সন্ধ্যাবেলা সাবধানে থাকুন, ঘরের দরজা বন্ধ করে থাকুন। হ্যাঁ, বিশেষ কারণে যদি বেরোতে হয় তাহলে সাবধান, মানে মশাল টাশাল। আরেকটা বিষয় সেটা হচ্ছে ম্যানগ্রোভ, জঙ্গল কেটে সাফ হয়ে যাচ্ছে, এটাও কি একটা কারণ? না, আমি বলবো জঙ্গল কেটে সাফ সুন্দরবনে হচ্ছে না। যেটা হয়েছে অনেক জায়গায়, গ্রামের পাশে নদীর ধারে যে সমস্ত ম্যানগ্রোভগুলো ছিল সেগুলোকে কেটে চিংড়ি চাষ অথবা মাছের চাষ করা হয়েছে। সেটা কিন্তু খুব ডেঞ্জারাস। সেটা শুধু বাঘের জন্য না, ওখানে যদি ম্যানগ্রোভ কেটে মানে গ্রামের দিকে নদীর ধারে যদি ম্যানগ্রোভ কেটে আপনার মাছের চাষ করা হয়, তাহলে পরের বার যখন সাইক্লোনিক স্টর্ম আসবে, মানে ইয়াস অথবা আমফানের মতো যদি সাইক্লোন আসে, তাহলে কিন্তু মানে ডেফিনেটলি যে বাঁধগুলো রয়েছে সেগুলো ভেঙে যাবে। বাঁধ ভেঙে গেলে সমস্ত নোনা জল গ্রামের মধ্যে ঢুকবে, সেই জল কিন্তু আর বেরোবে না। সুতরাং বাঘ তো 1বার 2বার ঢুকছে, কিন্তু সেটা কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হবে। সুতরাং সেটা কখনোই করা উচিত না। মানে প্রশাসনের একটা বড় ভূমিকা রয়েছে, তার কারণ এই সমস্ত মানুষগুলো একবার দুর্যোগকে ফেস করেন, এদিকে বাঘ বেরিয়ে আসছে, সবকিছু মিলে এরা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যেই আছেন। বন বিভাগের তরফ থেকে আমরা বনের পাশে যে জঙ্গলগুলো আছে সেখানকার মানুষদের, মানে গ্রামগুলো আছে, মানুষদের আমরা সচেতন করার চেষ্টা করি। আর ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেশনের তো একটা রোল আছেই, সেটা অস্বীকার করা যায় না। দে হ্যাভ টু বি মোর অ্যালার্ট। আর একটা বিষয়, এই সুন্দরবনকে বেস করে কোনো টাইগার করিডোর করা কি সম্ভব? না, টাইগার করিডোরের কোনো ব্যাপার নেই। বাঘ হচ্ছে সুন্দরবনে কোথা থেকে কোথায় যাবে কেউ জানে না। অন্যান্য জঙ্গলে যেমন বাঘের একটা এলাকা আছে, সে 10 কিলোমিটার 20 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে সে থাকে, গাছের গায়ে সে ইউরিনেট করে অথবা স্ক্র্যাচ মার্ক করে নিজের জায়গাটাকে সে মার্ক করে। এবং সেটা হচ্ছে বাঘের অ্যাকচুয়ালি যেহেতু একটা লোন সলিটারি অ্যানিমাল, বাঘ কিন্তু একসঙ্গে 2টো বাঘ থাকে না, একমাত্র প্রজননের সময় তারা একসঙ্গে হয়। সুন্দরবনে হয় কি, যে ও ইউরিনেট করলো গাছের গায়ে, যে সেন্টটা স্প্রে করলো, 6 ঘন্টা পরেই মানে জোয়ারের সময় সমস্ত জলে ধুয়ে চলে যাবে। সুতরাং সে তার নিজের এলাকা বুঝতে পারে না, তো যে কোনো দিকে ইচ্ছা ও ঘুরতে পারে। এটা আমাদের রেডিও কলার স্টাডি করে দেখেছি। সুতরাং সেই বাঘের কোনো নির্দিষ্ট সীমানা নেই। আর করিডোর কি বলবেন আপনি, 2500 কি 4000 স্কোয়ার কিলোমিটারের বিরাট বাদাবন, তার মধ্যে মাত্র এখনকার হিসেব অনুযায়ী 110 থেকে 20টা বাঘ রয়েছে, যথেষ্ট সংখ্যায় বাঘ। তারা কোন দিক থেকে কোথায় যাবে কে বলবে? আর ওই জঙ্গলের ভেতরে কি করে আমরা নজরদারি করবো, করা সম্ভব না। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের এত ইনফরমেশন দেওয়ার জন্য। আমরাও ফিরছি আরও খবর নিয়ে একটা ছোট্ট ব্রেকের পর, সঙ্গে থাকুন।